চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। সামিরা অজ্ঞান কারক চেতনানাশক ইনজেকশন সালমান শাহ শরীরে পুশ করেছে। সামিরা 2বার লিগ্যাল নোটিশ দিছিল, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠাইছিল। আমি যাতে এসব নিয়ে আসলে ওইভাবে কথাবার্তা না বলি, আমার ভয় দেখিয়ে থামানোর চেষ্টা করছে। গলার দাগ চিকন আর ফ্যানের রশি এত বড়। আর ওই টাইমে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যু। এটা প্রশাসনের ব্যাপার, এটা হচ্ছে যে প্রশাসন যা চিন্তা করে 29 বছর ধরে একই কথাই বলে আসছে। কোটি মানুষের হৃদয়ের নায়ক সালমান শাহকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তার স্ত্রী সামিরা হক, ঘনিষ্ঠ বন্ধু ও খল অভিনেতা ডন এবং আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি প্রকাশ্যে আসে সালমান শাহ হত্যার 11 নম্বর আসামি রিজভির জবানবন্দিতে। সংসারে অশান্তি শুরু হয়েছে প্রত্যেকটা ইন্টারভিউতে আমি বলে আসছি যে এখন আমি আর পারতেছি না, আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, ইমোশনাল ভাবে আমি খুব কষ্টে আছি ভাই। আমি বাংলাদেশে আসতে চাই, বাংলাদেশ গভর্নমেন্ট যেন আমাকে পারমিশন। সুপ্রিয় দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সালমান মরে যাওয়া। আমার স্বপ্নকে, আমার দ্বিতীয় ছবি ছিল তো বোম্বে শাহরুখ খানের সাথে, সালমান, শাহরুখ, কাজল, শাবনূর। এইটার পরিকল্পনা সে নিজেই করেছিল। সে বোম্বেতে গিয়ে সালমানের শাহরুখের সাথে, শাহরুখের বাসায় তার ওয়াইফ হয়ে গেছে, গিয়ে ওখানে কথাবার্তা বলে ওখান থেকে আসার পরে আমাকে যখন ছবি দেখালো, ভিউ কার্ডটা দেখলাম, দেখে বল তুমি শাহরুখ খানের বাসায়? বলছে হ্যাঁ, আমি, সে আমার ভালো বন্ধু, আমি তার সঙ্গে আপনার একটা সুখবর আছে কি, যে একটা ছবির ব্যাপারে কথা বলছি, আমরা যৌথ একটা ছবি করবো, যৌথ প্রযোজনায়। এখান থেকে আমি আর সামনে, ওইখান থেকে কাজল আর শাহরুখ খান। আমি তো শুনে আমি বললাম যে ঘটনা কি বলো তো। আপনি একটা গল্প, আমি লাইন আপটা আমাকে দিল, লাইন আপটা বললো, বলার পরে আমি গল্পটা রেডি করলাম, মানে লাইন আপটা রেডি করলাম। করার পরে আমি লিখতে থাকলাম গল্প লাইন আপ তাকে শোনাইলাম, শোনার পরে দেবো আসলে ও যেটা বলছে, আমি সেখানে মানে এমন একটা ঘটনা ঘটাইছি যে হিরো হিরোইন কিন্তু 4 জন, 2 জন 4 জন, কিন্তু ট্রেনের লাভ। মানে গল্পটা এমন যে শাহরুখ শাবনূরকে ভালোবাসে, শাবনূর সালমানকে ভালোবাসে, আর সালমান কাজলকে ভালো। শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্ব করেছেন, সেটা তার একান্তই তার কৃতিত্ব। 1996 সালের 1 সেপ্টেম্বর সালমান শাহকে ডেকে পাঠান আজিজ। সামিরাও তখন তার সাথে সেখানে যায়। আজিজ তখন সালমান শাহকে কিছু অনৈতিক প্রস্তাব দেয়, যেটা এক কথায় না করে দেয় সালমান শাহ। সামিরাও অনেক জোরাজোরি করেন সালমান শাহকে রাজি করানোর জন্য, কিন্তু সালমান শাহ তখন রাজি হননি। বাংলাদেশের একজন অন্যতম খলনায়ক আশরাফুল হক ডন, যাকে আমরা কম বেশি সবাই চিনি। ডন ও সালমানের মাঝে সম্পর্ক বেশ ভালো ছিল, কিন্তু ডনের দুর্বল অভিনয়ের জন্য ডনকে অনেক পরিচালকই সুযোগ দিতে চাইতেন না। তখন একমাত্র সালমান শাহর জোরাজোরিতেই একাধিক সিনেমায় অভিনয়ের সুযোগ পায় ডন। সালমান শাহ বেশ স্নেহ করতেন ডনকে। ডন মাঝে মাঝে সালমানের বাসাতেই থাকতো, সালমানের কাপড় পরতো, কিন্তু এইসবের মাঝেই সামিরার সাথে ভালো সখ্যতা গড়ে ওঠে ডনের, যে কারণে সালমান আর শাবনূর শুটিং সেটে কি করতো, তাদের মধ্যে কি খুনসুটি হতো, এই সমস্ত কিছু ডন সামিরাকে ফোন করে বলে দিত। হয়তো অনেক সময় যা না হয়েছে সেগুলো অনেক বাড়িয়ে বলেছিল। এভাবে সামিরা আস্তে আস্তে শাবনূর ও সালমানের ওপরে অনেক বেশি ক্ষিপ্ত হতে থাকে। 5 সেপ্টেম্বর বিকালে এফডিসিতে চলছিল প্রেম প্রিয়াসী ছবির ডাবিং সেটে আগে থেকে ছিলেন শাবনূর। আর কিছুক্ষণের মধ্যে সালমান শাহ সামিরাকে নিয়ে সেখানে চলে আসেন। ডাবিং শুরু হয়, কিন্তু ডাবিং এর মাঝে শাবনূর সালমান শাহর সাথে বারবার খুনসুটি করছিলেন, যেটা দেখে প্রচন্ড বিরক্ত হয় সামিরা। সালমান শাহ অনেকবার চেষ্টা করেছেন শাবনূরকে থামানোর জন্য, কিন্তু সেটাতে তেমন লাভ হয়নি। কিছু রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে সামিরা বিরক্ত হওয়াতে শাবনূর আরো বেশি করে সামিরাকে দেখিয়ে খুনসুটি করছিল। এরকম চলা অবস্থায় সালমান শাহের বাবা আসলে সামিরা অনেক বেশি রাগ করে ডাবিং রুম থেকে বের হয়ে কমর উদ্দিনের গাড়িতে ওঠেন। অবস্থা বেগতিক দেখে সালমান শাহ ডাবিং বাদ দিয়ে রুম থেকে বের হন, এবং সেখানে পাশে আরো কয়েকজন পরিচালকের সাথে ছিল বাদল খন্দকার। একদিন আগে বাদল খন্দকারের কাছে থেকে কিছু টাকা ধার চেয়েছিলেন সালমান শাহ। সালমান তখন ইশারায় বাদল খন্দকারকে ডেকে বলেন টাকা কোথায়। বাদল খন্দকার তখন মজা করে বলেন শিডিউল কোথায়। সিনেমা নিয়ে কথা বলতে চাইলে সালমান শাহ বাদল খন্দকারকে বলে যে আপনি গাড়িতে ওঠেন, আপনার সাথে এই ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ পরে কথা বলছি।
বাদল খন্দকার গাড়িতে উঠে যায়। বাদল খন্দকারের ভাষ্যমতে সেদিন সালমান শাহ এবং সামিরা ছিলেন একদম নিশ্চুপ, কেউ কারোর সাথে কোনো কথা বলছিলেন না। এটা দেখিয়ে যে কেউ বুঝতে পারতো যে তাদের ভিতরে কোনো না কোনো ঝামেলা চলছে। বাদল খন্দকার একসময় সালমান শাহ এবং সামিরার সাথে তার বাসায় যায়। সালমান শাহের সাথে সেখানে তার বিভিন্ন কিছু নিয়ে কথা হয়, বিভিন্ন মুভি আলোচনা হয়, অনেক কিছু নিয়ে কথা হয়। এর মাঝখানে সালমান শাহ বাদল খন্দকারের 3টি মুভিতে সাইন করে এবং সাইনিং মানি হিসেবে 12 লাখ টাকা নেয় এবং 1.5 লাখ টাকা আলাদা নেয় ধার হিসেবে। এবং এই 3টি মুভির মধ্যে একটি মুভিতে চিত্রনায়িকা পপিকে কাস্ট করা হয়। তখন সালমান শাহ নিজে থেকে বাদল খন্দকারকে এটা জানায় যে আপনি পপিকে আগামীকাল তো 6 তারিখ জুম্মার দিন, শুক্রবার, তো আপনি জুম্মার পরে যে কোনো আশেপাশের কাছের কোনো একটা রেস্টুরেন্টে পপিকে ডাকেন, আমি তার সাথে সেখানে বসে নিজে পার্সোনালি কথা বলবো। বাদল খন্দকার এই কথা শুনে খুশি মনে সেখান থেকে বের হয়ে চলে আসে। 6 সেপ্টেম্বর সকাল 8টা থেকে 9টার মধ্যে সালমান শাহর বাবা ইস্কাটন প্লাজায় আসেন ছেলের সাথে দেখা করতে। কিছু পেপার সাইনিংয়ের কাজ ছিল তার, কিন্তু গার্ড তাকে ভেতরে ঢুকতে দিতে চাচ্ছিল না। এক পর্যায়ে সে জোর করে ভেতরে ঢুকে সালমানের সাথে দেখা করতে চাইলে সামিরা জানায় সালমান এখনো ঘুমাচ্ছে, তাই ছেলের সাথে দেখা না করেই বাসায় চলে আসেন তিনি। তার কিছুক্ষণ পরে সালমান শাহের মার ফোনে নীলা চৌধুরীর কাছে একটা ফোন আসে। তাদেরকে তাড়াতাড়ি ইস্কাটনের বাসায় আসতে বলা হয়। তারা দ্রুত বাসায় গিয়ে দেখেন সামিরার কোলে সালমানের মাথা, আর বাসার পাশে একটা পার্লার আছে। সে পার্লারের কয়েকজন পার্লার কর্মী সালমানের হাতে পায়ে তেল মালিশ দিচ্ছেন। নীলা চৌধুরী ভাবে তার ছেলে হয়তো বা অজ্ঞান হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন তার ছেলের অবস্থা তার অনুমানের চেয়েও অনেক বেশি ভয়াবহ। সালমান শাহর বাবা মা সালমান শাহর বডি নিয়ে খুব দ্রুত নিচে নামেন এবং গাড়িতে উঠে পাশের একটি হসপিটাল, হলি ফ্যামিলি হসপিটালে পৌঁছায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সালমান শাহকে মৃত ঘোষণা করে। নীলা চৌধুরী আদরের বড় সন্তানের শোকে এতটাই পাগল হয়ে যায় যে সে ডাক্তারের কথা বিশ্বাস করে না। সে সালমান শাহর বডি সেখান থেকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে এবং সেখানকার চিকিৎসারত ডক্টরও সালমান শাহকে মৃত ঘোষণা করে। এবং সেখানে সালমান শাহর বাবার কাছে থেকে জোরপূর্বক ম্যানিপুলেট করে তার কাছে থেকে অপমৃত্যুর কাগজে সাইন করে নেওয়া হয়। এক নিমিষেই যেন একটি পরিবারের হাসিখুশি থাকার কারণ নির্বিশেষে শেষ হয়ে যায়। আস্তে আস্তে সালমান শাহর মৃত্যুর খবর জানাজানি হয়, ভক্তকুল ভেঙে পড়ে, অনেক চলচ্চিত্র নির্মাতারা পঙ্গু হয়ে পড়ে। সালমান শাহকে নিয়ে তাদের কত ড্রিম প্রজেক্ট আর করা হলো না। মিডিয়া, ভক্তকুল আর চলচ্চিত্রের লোকজনের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি